আসসালামু আলাইকুম সবাইকে। জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের প্রথম লেকচারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ইতিমধ্যেই আমরা জীববিজ্ঞানের বেশ কয়েকটা লেকচার আপলোড করছি। তোমরা যারা করোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে ক্লাসগুলো করে আসবা। আর আজকে থেকে আমাদের যে নতুন অধ্যায়টি শুরু হচ্ছে সেই অধ্যায়টা হচ্ছে তোমাদের জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন। দেখো, কোষ জিনিসটা কি, জীবকোষ ও টিস্যু, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি। এখন আমরা তৃতীয় অধ্যায়ে শিখব এই কোষগুলা কিভাবে বিভাজিত হয়, মানে কিভাবে ভাগ হয় বা কিভাবে বৃহৎ আকার সৃষ্টি করে এই জিনিসটা। তো আমরা আমাদের এই পৃথিবীতে সাধারণত দুই রকমের কোষের জীব দেখতে পাই। যে জীবগুলো দেখি সেগুলো সাধারণত দুই ধরনের কোষের হয়। এক নাম্বার হচ্ছে এককোষী, দুই নাম্বার হচ্ছে বহুকোষী। এই যে এককোষী এবং বহুকোষী জীবগুলো আছে, এই জীবগুলো কিভাবে সৃষ্টি হয়, কিভাবে এই কোষগুলো বংশবৃদ্ধি করে, কোথায় এদের সংখ্যা বেশি হয়, কোথায় কম হয়, এই জিনিসগুলো এই চ্যাপ্টারে আমাদের ডিটেলস আলোচনা করা আছে। ঠিক আছে? তো এককোষী এবং বহুকোষীর এগুলার উদাহরণ তোমরা মনে রাখতে পারো। এককোষীর উদাহরণ যদি আমি একটু বলি, ইস্ট, অ্যামিবা, প্রোটোজোয়া। বহুকোষীর মধ্যে মানুষ, গাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের কোষগুলো আছে, কোষের জীবগুলো আছে। হ্যাঁ, তো আমাদের মেইন পড়া যেটা সেটা হচ্ছে যে কোষ বিভাজন, এই জিনিসটা জানতে হবে। মনে রাখবা কোষ জিনিসটা কি, যা জীবদের গাঠনিক একক, আর বিভাজন মানে কি, ভাগ করা। তার মানে জীবদেহের যে গাঠনিক এককটা আছে এটাকে কিভাবে ভাগ করা হয় সেটা আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়। তাহলে কোষ বিভাজনের সঙ্গে তোমাদের যদি আসে তাহলে কি লিখবা, দেখো, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভাজিত হয় তাকে কোষ বিভাজন বলে। তাহলে কি বললাম, যে প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় তাকে কোষ বিভাজন বলে। ঠিক আছে? এই যে কোষ বিভাজনটা, এই কোষ বিভাজনটা প্রকার আছে, সে প্রকারগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে কোষ বিভাজনের প্রকারভেদ আমি যদি তোমাদেরকে একটু সুন্দর করে লিখে দেই, তাহলে আমি তোমাদেরকে একটা শ্রেণী বিভাগ আকারে দেখাবো। দেখো, কোষ বিভাজন। কোষ বিভাজন সাধারণত তিন রকমের। কয় রকমের? তিন রকমের। তোমরা এইভাবে সুন্দর করে খাতায় লিখে রাখবা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বা দ্বিবিভাজনও বলা হয় একে, দ্বিবিভাজন। এরপরে আছে মাইটোসিস। এরপরে কি আছে? মাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস, এই মাইটোসিসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বা দ্বিবিভাজন, মাইটোসিস কোষ বিভাজন বা সমীকরণিক কোষ বিভাজন, বা না সরি এর নাম দুইটাই, সমীকরণিক কোষ বিভাজন। আরেকটা আছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন বা হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে আমরা দেখলাম কোষ বিভাজনটা কি, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভাজিত হয় তাকে কোষ বিভাজন বলে। এই কোষ বিভাজনটা তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস।
এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরও দুইটা নাম আছে, সেটা কি? একটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন আর একটা হচ্ছে দ্বিবিভাজন। আর মাইটোসিসের একটা নাম আছে, সেটা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। মিওসিসের একটা নাম আছে, যেটা কি? হ্রাসমূলক কোষ বিভাজন। এটার নাম কেন সমীকরণিক, এটার নাম কেন হ্রাসমূলক, এবং এটার নাম কেন প্রত্যক্ষ কোষ বিভাজন, এগুলা আমরা যখন ডিটেইলসে পড়বো তখন জানবো। তো আসো, এগুলারও আবার কিছু ক্লাসিফিকেশন আছে বা এগুলারও আবার কিছু ভাগ আছে। যেমন মাইটোসিসকে আমরা আবার 5টি ভাগে ভাগ করি। মাইটোসিসের একটা শ্রেণী বিভাগ না, মাইটোসিসের ধাপ। এর আসলে এটা কি? ধাপ। এই মাইটোসিসের ধাপ 5টি। মাইটোসিসের ধাপ কয়টি বললাম? 5টি। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আরেকটা হচ্ছে টেলোফেজ। তাহলে কি কি দেখলাম? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই যে 5টা, এই 5টা হচ্ছে মাইটোসিসের ধাপ। মাইটোসিস পর্যায়টা এতটাই হচ্ছে রিলেটেড যে এই ধাপগুলোকে একটা থেকে আমরা আরেকটা আলাদা করাটাই খুব কঠিন। তারপরেও বিজ্ঞানীরা আমাদের পড়ার সুবিধার্থে এই যে ধাপগুলোকে 5টা আলাদা আলাদা ভাগে ভাগ করছে। তো আমাদের এই লেভেলে অর্থাৎ এসএসসি লেভেলে আমাদেরকে এই যে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা নিয়ে কোনো কথা বলা নাই। আমাদের শুধু মাইটোসিস এবং মিওসিস এই দুইটা নিয়ে কথা বলা আছে। মিওসিসেরও আবার কিছু ভাগ আছে, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 এর মধ্যে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এর মধ্যে আবার প্রোফেজ 1 এর লেপটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, বিভিন্ন ধাপ আছে। এগুলো তোমরা এইচএসসিতে যখন যাবা তখন শিখবা। আপাতত তোমাদের এই বইয়ে যা আছে তাই শিখো। চাইলে তোমাদেরকে সবই পড়াইতে পারবো, বাট অযথা পড়ানোর প্রয়োজন নেই, কারণ সেই জিনিসগুলো তোমাদের এখন লাগবে না। তোমাদের পরীক্ষাতে এগুলা থেকেই কোশ্চেন আসবে, তোমাদের বইয়ে যা আছে সেটা থেকেই কোশ্চেন আসবে। হ্যাঁ, তো এই যে ক্লাসিফিকেশনটা লিখে দিলাম, এটা সুন্দর করে মাথায় রাখবা। এটাই তোমাদের পড়লেই যথেষ্ট, এর বাইরে তোমাদের আর কিছু লাগবে না। তো আসো আমরা এখন এর পরের ধাপে যাই। আমরা এখন শুরু করব মাইটোসিস কোষ বিভাজন। এখন আমরা শুরু করব মাইটোসিস কোষ বিভাজন। দেখো, মাইটোসিস কোষ বিভাজনটা কি? মাইটোসিস কোষ বিভাজন, এটা যদি আমি একটু তোমাদেরকে বলি, তাহলে এই যে কোষ বিভাজনটা হয়, এই কোষ বিভাজনে একটা মাতৃকোষ আর একটা অপত্য কোষ। মাতৃকোষ আর অপত্য কোষটা কি, এই জিনিসটা যদি একটু বুঝাই। মার সন্তান আছে না, মায়ের পেট থেকে কি সন্তানের জন্ম হয়? তাহলে মাটা হচ্ছে মাতৃকোষ আর সন্তানটা হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষের ইংরেজি বললে তোমরা বুঝবা, অপত্য কোষের ইংরেজি হচ্ছে ডটার সেল। এই যে ডটার মানে কি? কন্যা। তার মানে মায়ের পেট থেকে যে কন্যা হয় সে ডটার, আর মা কি? মাদার সেল, মাদার। তাহলে মাকে আমরা ধরলাম মাদার সেল বা মাতৃকোষ, আর কন্যাটা হচ্ছে অপত্য কোষ বা কি? ডটার সেল। তাহলে এই যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, এটাতে কি হয়? যেই নতুন অপত্য কোষটা সৃষ্টি হয়, এই কোষের মধ্যে মাতৃকোষের সকল গুণাগুণ প্রায় হুবহু বা হুবহু থাকে। মানে মাতৃকোষের যে গুণাগুণগুলো ছিল সেগুলো সবই কার মধ্যে থাকে? অপত্য কোষের মধ্যে থাকে। যার কারণে একে কি বলা হয়? একে সমীকরণিক বিভাজনও বলা হয়। বুঝতে পারছো? তো এটা আসলে মেইন কারণ না সমীকরণিকের, এটার পাশাপাশি আরও কারণ আছে, শুধু যে একটাই কারণ এমন না। তবে মাইটোসিসের সংজ্ঞাটা যদি আমি তোমাদেরকে লিখে দেখাই, তাহলে দেখো, মাইটোসিসের সংজ্ঞাতে আমাদের প্রথমে আসবে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায়
মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ সম আকৃতির, মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ সম আকৃতির একটি থেকে দুইটি থেকে চারটি থেকে আটটি, তাহলে একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এটা একটা সমীকরণ আকারে বৃদ্ধি পাচ্ছে না? তোমরা ম্যাথে তো পড়ছো সমীকরণ জিনিসটা কি, তো সেটাই দেখো, একটি থেকে দুইটি হচ্ছে, দুইটা থেকে চারটি হচ্ছে, চারটা থেকে কি হচ্ছে, আটটি হচ্ছে, মানে দ্বিগুণ হইতেই আছে। তাহলে চারটি থেকে আটটি সমীকরণিক হারে অপত্য কোষের সৃষ্টি হয়। সেই কোষ বিভাজনকে কি বলা হয়? মাইটোসিস কোষ বিভাজন বলে। সেই কোষ বিভাজনকে কি বলে? মাইটোসিস কোষ বিভাজন বলে। এখন দেখো, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় কেন? এটা তোমাদের একটা কোশ্চেন আসে। এটার উত্তর একটু যদি আমি মুখে বলে দেই, সেটার উত্তর কি হবে দেখো। মাইটোসিস কোষ বিভাজনের যে মাতৃকোষটা থাকে, এই মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম এবং সমান সংখ্যক নিউক্লিয়াস, যেটাই বলো না কেন, অপত্য কোষে আমরা পাই, এবং সমীকরণিক হারে একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি, মানে একটির হচ্ছে কোষ বিভাজন ঘটে ওর মাঝামাঝি ভাগ হয়ে একটা, মানে দুইটা সৃষ্টি হলো, আবার একটা ভাগ হয়ে দুইটা, আবার একটা ভাগ হয়ে দুইটা, মানে এরকম একটা থেকে দুইটা হলো, তাহলে দুইটা ভাগ হলে কয়টা হবে? চারটা, চারটা ভাগ হলে কয়টা হবে? আটটা। এই যে সমীকরণ আকারে বৃদ্ধি পায়, এই কারণে একে আমরা সমীকরণিক কোষ বিভাজনও বলি। এরপরে আসো, আমাদের জানতে হবে এই মাইটোসিস কোষ বিভাজন আমরা দুই ধরনের বিভাজন দেখতে পাই। মাইটোসিস কোষ বিভাজন আমরা কয় ধরনের বিভাজন দেখতে পাই? দুই ধরনের। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, যদি একটু বুঝাই। ধরো এটা একটা আমি উদ্ভিদ কোষ দাগাচ্ছি, এটা একটা কি বললাম? উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের মাঝখানে এখানে আছে নিউক্লিয়াস, আর এখানে কি আছে? সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বাইরে যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, আর এটা কি? নিউক্লিয়াস। এই যে একটা কোষের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখতেছি এবং সাইটোপ্লাজম দেখতেছি, এই দুইটার বিভাজনকে আমরা দুই নামে ডাকি। তাহলে ক্যারিওকাইনেসিস কি? এই যে নিউক্লিয়াসটা দেখতেছি, এই নিউক্লিয়াসের যে বিভাজনটা, এই নিউক্লিয়াসের বিভাজনকেই আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস বলি। আর সাইটোকাইনেসিস কি? এই সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোপ্লাজমের
বিভাজনকেই কি বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয়। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। মনে রাখবা, নোটবুক দিয়ে 2টা পয়েন্ট মনে রাখবা। 1 নাম্বার সেটা হচ্ছে যে আগে ক্যারিওকাইনেসিস ও পরে সাইটোকাইনেসিস ঘটে। কি বললাম? আগে ক্যারিওকাইনেসিস এবং পরে সাইটোকাইনেসিস ঘটে। আর 2 নাম্বার মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম উভয় একবার করে বিভাজিত হয়। তাহলে কি নোটবুকে কি বললাম? আগে ক্যারিওকাইনেসিস ঘটে ও পরে সাইটোকাইনেসিস ঘটে। আর মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম উভয়ের একবার করে কি হয়? বিভাজন ঘটে। এখন জানতে হবে এই মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় কোথায় ঘটে। মনে রাখবা, মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বর্ধনশীল অংশে ঘটে। তাহলে কোথায় ঘটে যদি বলি? উদ্ভিদ ও প্রাণীর উভয় এর বর্ধনশীল অংশে ঘটে। আর এই বিভাজনের মাধ্যমেই উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। তাহলে এই বিভাজনের মাধ্যমে উদ্ভিদ না লিখে জীবই লেখো, জীব দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। লেখা কি দেখা যাচ্ছে নিচেরগুলা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এই বিভাজনের মাধ্যমে কি হয়? জীব দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। লেখাটা একটু যদিও বাঁকা হয়েছে, বাট আশা করি তোমরা বুঝতে পারছ। সংক্ষেপে একটু লিখেই দেই। ক্যারিওকাইনেসিস বলে, আর একে সাইটোকাইনেসিস বলে। তাহলে আশা করি মাইটোসিস নিয়ে যেটুকু আমি কথা বলছি সেটুকু তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আরেকবার যদি বলি কি মাইটোসিস জিনিসটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সমগুণ সম্পন্ন সম আকৃতির 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি, 4টি থেকে 8টি সমীকরণিক হারে, এখানে সমীকরণিক বানানটা আবার ভুল হইতে পারে, মূর্ধন্য রস্বইকার হইতে পারে, হারে অপত্য কোষের সৃষ্টি হয়, সেই কোষ বিভাজনকে কি বলা হয়? মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। একে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয় সেটাও তোমাদেরকে বলছি। আর মাইটোসিস কোষ বিভাজন আমরা কয় ধরনের বিভাজন দেখতে পাই? শুধু মাইটোসিসেই না, যে কোনো ধরনের কোষ বিভাজনে আমরা 2 ধরনের বিভাজন দেখতে পাই। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কি? আমরা যদি একটা কোষ দেখি, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে। এই নিউক্লিয়াসের বিভাজনকে বলি ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। মনে রাখবা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটাকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। একত্রে কি বলা হয়? প্রোটোপ্লাজম। এটা তোমাদের 2য় অধ্যায়ে পড়ানো আছে। হ্যাঁ, তাহলে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটাকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। তো ওটা 2য় অধ্যায়ের পড়া। এখানে নোটবুক দিয়ে 2টা কথা লিখে দিছি। সেটা হচ্ছে যে আগে ক্যারিওকাইনেসিস ঘটে
পরে সাইটোকাইনেসিস ঘটে। আর মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম উভয়ই একবার করে বিভাজিত হয়, মানে ক্যারিওকাইনেসিসে একবার ঘটে, সাইটোকাইনেসিসে একটা কোষে একবারই ঘটে। আর এটা কোথায় কোথায় ঘটে? উদ্ভিদ ও প্রাণী উভয়ের বর্ধনশীল অংশে ঘটে এবং এই বিভাজনের মাধ্যমে জীব দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। আশা করি যে কয়টা কথা বললাম সব তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তী টপিকে যাব। পরবর্তী টপিকটা কি? এই মাইটোসিস কোষ বিভাজনে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ কথাটার অর্থ কি? ফেজ মানে কি? দশা। আর ইন্টার মানে কি? মধ্যবর্তী। তাহলে কিসের মধ্যবর্তী দশা? তোমরা একটা জিনিস আমাকে একটু বলো, আমাদের যে জন্মটা হয়েছে কই থেকে হয়েছে? আমাদের মায়ের পেট থেকে হয়েছে না? মায়ের পেট থেকেই তো হয়েছে। কিন্তু আমাদেরকে যে জন্ম দিছে আমাদের মা, এই বা আমাদের যে মা বোনের থেকে আমাদের জন্ম হয় বা নতুন প্রজন্মের সৃষ্টি হয়, এই যে জন্মদানের জন্য তাদেরকে একটা পূর্ণ বয়স পর্যন্ত কি হইতে হয় বা পূর্ণ বয়স্ক হতে হয়। তাদেরকে কি হইতে হয়? পূর্ণ বয়স্ক হইতে হয়। একটা নির্দিষ্ট বয়স যখন আসে তখন মেয়েরা সন্তান জন্মে সক্ষম হয়। তার আগে কি তারা বড় হয়? এই বড় হওয়াটা কি কিছু প্রস্তুতিমূলক কাজ করে না? মানে সন্তান দানের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ করতে করতে তারা একসময় কি হয়? পরিপক্ক হয়। ঠিক তেমনি এই যে ধরো আমাদের যে কোষটা ধরলাম, এই কোষটা অপত্য কোষ, একটা গোল দাগ দিয়ে আমি কোষ বুঝাইলাম। এই কোষটা হচ্ছে অপত্য কোষ। এখান থেকে এই কোষটা আগে কি হইতে হবে? পরিপক্ক হইতে হবে, বাকি একটা নির্দিষ্ট সময় পরে সে কি বিভাজনে সক্ষম হবে। তাহলে এই যে অপত্য কোষ থেকে মাতৃকোষ পর্যন্ত, অপত্য কোষ মানে কি? ডটার সেল। মাতৃকোষ মানে কি? মাদার সেল। মাতৃকোষই তো বিভাজিত হয়, অপত্য কোষ কি বিভাজিত হইতে পারে? অপত্য কোষ আগে মাতৃকোষে পরিণত হইতে হবে, তারপরে বিভাজিত হবে। তাহলে এই যে অপত্য কোষ থেকে মাতৃকোষ পর্যন্ত এই যে একটা সময় নেয়, এই সময়কেই বলা হয় ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশা। আমি যদি সুন্দর করে একটু সংজ্ঞাটা এখন তোমাদেরকে বুঝাই তাহলে কি হবে দেখো। কোষ বিভাজনের পূর্বে এই যে কোষটা এখন বিভাজিত হবে, হয়ে ধরো যে দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে। এই মাতৃকোষটা বিভাজনের পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করলো, তাই না? তাহলে কোষ বিভাজনের পূর্বে মাতৃকোষটি কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে। এই প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করাকে কি বলা হয়? ইন্টারফেজ দশা। তাহলে সংজ্ঞাটা যদি লিখি, ইন্টারফেজ দশা, সংজ্ঞাটা কি হবে? কোষ বিভাজনের পূর্বে মাতৃকোষ, এই মাতৃকোষটা প্রস্তুতিমূলক মানে কি? অপত্য কোষ থেকে মাতৃকোষে তৈরি হচ্ছে, তার মানে কি কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতেছে, সেই জিনিসটাকে বুঝাইছে। কোষ বিভাজনের পূর্বে মাতৃকোষ কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পূর্ণ করে, একে ইন্টারফেজ বলে বা ইন্টারফেজ দশা বলে। একে কি বলে? ইন্টারফেজ দশা বলে। ইন্টারফেজ দশা বা প্রাক মধ্য পর্যায়। ঠিক আছে, বাংলা লাগবে না, তোমাদের বইয়ে শুধু এইটুকুই বলা আছে যে ইন্টারফেজ দশা। তো আমি সেটা একটু বলে দিলাম। এর সাথে আর একটু কথা আমি অ্যাড করে দেব, সেটা হচ্ছে যে তোমরা আমাকে বলো যে একটা মা কি সারা বছর সন্তান প্রসব করে, নাকি একটা নির্দিষ্ট সময়ে 1 বছরের সে বাচ্চা প্রসব করে, বাদ বাকি সময় সে কি নর্মালি থাকে? তার মানে বাচ্চা প্রসবে তার সময় বেশি ব্যয় হয় নাকি নর্মাল অবস্থায় তার বেশি সময় ব্যয় হয়? অবশ্যই নর্মাল অবস্থায় বেশি সময় ব্যয় হয়। ঠিক তেমনি এখানেও এই যে কোষ বিভাজন যে হয়, এই যে বিভাজিত হওয়ার যে পর্যায়টা, একে বলা হয় মাইটোসিস পর্যায়। একে কি বলা হয়? মাইটোসিস পর্যায়।
একে ধরো যে বাচ্চা প্রসবকাল, মাতার বা মায়ের বাচ্চা প্রসবকাল, আর ইন্টারফেস দশাটা তার নর্মাল জীবন। তাহলে এখানে আমি লিখে যদি উপরে বুঝাই, বাচ্চা প্রসব কাল, আর এটা হচ্ছে সাধারণ কাল। তাহলে তোমরা কি বলো তো, সাধারণ সময় বেশি জীবনযাপন করে না বাচ্চা প্রসবের সময় বেশি জীবনযাপন, কোনটাতে মায়েরা বেশি থাকে? অবশ্যই কি সাধারণ জীবনেই বেশি থাকে। বাচ্চা প্রসব করার সময় কি 1 বছর 10 মাস, এটাই তো নাকি? তাহলে সময় কম ব্যয় করে কোনটাতে? বাচ্চা প্রসবকালে। আর সাধারণ কালে সময় কি বেশি ব্যয় করে। ঠিক তেমনই এই মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রেও ইন্টারফেজে কোষ বিভাজনটা বেশি সময় ব্যয় করে, আর মাইটোসিস পর্যায়ে বা মাইটোসিস ফেজে কোষ বিভাজনটা কম সময় ব্যয় করে। ঠিক আছে? তো মোট সময়ের এই যে আমাদের মাইটোসিস ফেজ, একে মনে রাখবা, একে এম ফেজও বলা হয়, এম ফেজও বলা হয়, বা মাইটোটিক ফেজও বলা হয়। তো এই যে মোট সময় যদি আমরা ধরি 100%, মোট সময় কত পার্সেন্ট? 100%। এই 100%-এর মধ্যে 90 থেকে 95% ব্যয় করে ইন্টারফেস দশায়, আর 5 থেকে 10% সময় ব্যয় করে ইন্টারফেস দশায়। কি বললাম? 90 থেকে 95% সময় ব্যয় করে ইন্টারফেস দশায়, আর 5 থেকে 10% সময় ব্যয় করে এম ফেজে বা মাইটোসিস ফেজে বা মাইটোটিক ফেজে। বুঝতে পারছো? তো আশা করি ইন্টারফেজ নিয়ে যেটুকু কথা বললাম তোমাদের ক্লিয়ার। তো এরপরে আমাদের যে পড়াটা আছে সেটা হচ্ছে মাইটোসিসের যে ধাপগুলা, সেই ধাপগুলা নিয়ে। তো মাইটোসিসের ধাপগুলো আমি এই লেকচারে ইনক্লুড করব না, কেননা ওখানে 5টা ধাপ আছে। 5টা ধাপ আমি সুন্দর করে তোমাদেরকে 1 লেকচার হোক বা 2 লেকচারে হোক গুছিয়ে দিব। এতে সুবিধা কি, তোমাদের পরীক্ষার আগে ইন্টারফেস এই পর্যন্ত এগুলা এমসিকিউ আসবে, আর প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ যে ধাপগুলো আছে, এই ধাপগুলা তোমাদের রিটেনে অর্থাৎ সিকিউ এর জন্য আসবে। তো সিকিউ এর জন্য তোমরা যখন প্র্যাকটিস করবা, তখন যদি কিছু মনেও না থাকে, সেই লেকচারগুলো থেকেই তুলতে পারবা। ঠিক আছে? বা সেই লেকচারগুলো আবার যদি একটু দেখা লাগে, দেখতে পারবা। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই রাখতেছি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করিও এবং তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও ক্লাসটি শেয়ার দিয়ে। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও যদি যুক্ত না থাকো। এইরকম নিত্য নতুন ভিডিও পাবা, এবং আশা করি তোমাদের এসএসসির সব চ্যাপ্টার সুন্দরভাবে আমি শেষ করে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।